তানিয়াকে বাঁচানোর জন্য শিবনাথ রায় আর ঈশানী তাদের কিছুটা সম্পত্তি বিক্রি করে টাকা দিতে দেখে রেগে যায় মৌলি ও নয়নতারা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিকে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে বিদ্যুৎ ফোন করে বাণীকে হুমকি দেয় যে 50 কোটি টাকা যদি আমাদেরকে দেওয়া না হয় তাহলে তাদের মেয়েকে আর বাঁচিয়ে রাখবে না, মেরে ফেলবে। আড়াল থেকে শিবনাথ রায় সমস্ত কথা শুনে ফেলে। এরপরে বাণী বলে, না না না, আমার আমার মেয়েকে কিছু করবে না। এরপরেই দেখা যায় যে তখন এই সব গার্জিয়ানরা বলে ওঠে যে আমাদের মেয়েকে কি আমরা খুঁজে পাবো না? টাকাটা বড় কথা না, আমরা আমাদের মেয়েকে কি করে নিয়ে আসবো কিছু বুঝতে পারছি না। তখনই সাথী বলে, তানিয়া তানিয়া দিদিভাইকে কোথায় রেখেছে? দিদিভাইকে ছাড়া এ বাড়িতে আর একদম ভালো লাগছে না। ওদিকে বিদ্যুৎ বলে, সত্যি সত্যি মৌলি ম্যাডাম, আপনার প্ল্যান আছে বলে কথা। আপনি কি করে যে সব কিছু ম্যানেজ করলেন সেটাই তো বুঝতে পারলাম না। কিভাবে আপনি ভয়েসটা চেঞ্জ করে কথা বলিয়ে দিলেন? তখনই মৌলি বলে, এরকম আমি আগেও কত করেছি, এটা বিষয় না। এখন আমরা যে কাজটা করতে যাচ্ছি সেটা আগে করি। তখনই দেখা যায় যে বিদ্যুৎ বলে, এবার তো ভালো মোটা অঙ্কের টাকাও তাহলে পেয়ে যাচ্ছি। তখনই মৌলি বলে, এবার কিন্তু আমার 50% শেয়ার লাগবে। তখনই দেখা যায় যে তখনই বিক্রম দেব বলে, এখন শেয়ারটা আমার কাছে বড় কথা না, টাকাটাও বড় কথা না, আমার কাছে আমার আমার সম্মানটা। কারণ ওই ওই বাণী আর অনিরুদ্ধ আমাকে জেলে পাঠিয়েছিল, আমাকে জেল খাটিয়েছে। তাই আমি ওদেরকে শেষ না করা অবধি আমিও চুপ করে থাকবো না। ওদেরকে একেবারে পথের ভিখারি বানিয়ে দেব, তারপরে আমি চুপ করব। কারণ ওরা ওরা জানে না বিক্রম দেব কতটা পাওয়ার, কতটা শক্তিশালী। তাই এই বিক্রম দেবের সঙ্গে লাগতে এসেছিল ওই বাণী চ্যাটার্জি আর অনিরুদ্ধ চ্যাটার্জি। তাহলে ওদেরকে তো আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না, ওদেরকে ওদের উচিত জবাব তো দিতে হবে। তখনই বিদ্যুৎ হেসে বলে, ঠিক বলেছেন স্যার, ঠিক বলেছেন। বাণী খুব বার বেড়েছিল। বাণীকে বাণীকে এরকম কিছু করা উচিত ছিল। বাণী সব সময় বাড়াবাড়ি করে, সব সময় বাণী বাণী সবাইকেই অবহেলা করে। তাই বাণীর এটাই ঠিক কাজ হয়েছে। বাণী সব সময় সে মনে করে যে ওই ঠিক আর বাকিরা ভুল, ওই বের ওই ওই উচিত ছিল। অন্যদিকে দেখা যায় যে তখন তখন সাথী বলে, অনিরুদ্ধ, আমার না একটা জিনিস খটকা লাগলো, ভয়েস রেকর্ডিংটা যেন আমার কেমন যেন চেনা চেনা মনে হলো। তখনই অনিরুদ্ধ বলে, হ্যাঁ, এই কথার ধরনটা না কি 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 কারণে যেন একেবারেই অন্য রকমের মনে হলো, বুঝতে পারলাম না কথা বলার ধরনটা এমন লাগলো কেন। কিন্তু মা, আমাদের এই সম্পত্তিটা এখন বিক্রি করতেই হবে। তখনই নয়নতারা এসে বলে, না না অনিরুদ্ধ, এটা এটা হতে দেওয়া যাবে না, আমি এটা কিছুতেই হতে দেব না। আমি এই সম্পত্তি বিক্রি হতে দেব না। কি কারণে আমি এই সম্পত্তি বিক্রি হতে দেব না? একদম না, আমি একদম এই সম্পত্তি বিক্রি হতে দেব না। কারণ এই সম্পত্তি রায় আর চ্যাটার্জি পরিবারের দু পরিবার মিলে গড়ে উঠেছিল। তাই এখন চ্যাটার্জি পরিবার যদি এই সম্পত্তি বিক্রি করে দেয়, রায় চ্যাটার্জির রায়বাড়ির ক্ষতি হয়ে যাবে। তাই আমি এসব কিছু আর হতে দেব না। তখনই অনিরুদ্ধ বলে, ঠাম্মি, আমি বুঝতে পারছি আপনার কথা, কিন্তু আপনাকেও তো বুঝতে হবে, আমাদের মেয়েকে বাঁচাতে হবে। আমাদের একমাত্র মেয়ে, এখন সে বাড়িতে নেই। তাকে তাকে কিডন্যাপাররা কিডন্যাপ করে রেখেছে। তারা টাকা চেয়েছে, টাকা তো তাদেরকে দিতেই হবে, যে কোনো মূল্যে যে কোনো উপায়ে টাকাটা দিতে হবে। তখনই দেখা যায় নয়নতারা কিছুতেই মেনে নেয় না। এদিকে বাণীর আস্তে আস্তে শরীর খারাপের দিকে চলে যায়। তখন অনিরুদ্ধ বলে, বাণী, তুমি চিন্তা করো না, তানিয়া তানিয়াকে যেভাবেই পারি, যেখান থেকেই পারি, আমি তানিয়াকে ফিরিয়ে আনবোই। আমার প্রিন্সেসকে আমি কিছুতেই কষ্ট পেতে দেব না। আমার প্রিন্সেসকে ছাড়া আমিও থাকতে পারবো না, প্রিন্সেসকে উদ্ধার করবোই। তখনই অন্য বাচ্চার মা মা বলে ওঠে যে, এসব আপনাদের শত্রুতার জেরেই হচ্ছে। আপনার বাচ্চার জন্য আমাদের বাচ্চাও বিপদে পড়েছে। আমরা আমরা এর এর একটা বিচার চাই অনিরুদ্ধ বাবু, এর কিছু একটা করুন। আপনাদের সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব আছে, সেটা আপনারা মিটান না, কিন্তু আমাদের সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমাদের মেয়েদেরকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আমাদের মেয়েরা কিভাবে আছে, কোথায় আছে, আমরা কিচ্ছু জানি না। ওদের খুঁজে পাওয়াটা খুব জরুরি। তখনই দেখা যায় যে বাণী বলে, আমি বুঝতে পারছি আপনাদের বিষয়টা, আমি খুব ভালো করেই বুঝতে পারছি। একদম চিন্তা করবেন না। আমার মামামকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, আমি সব বাচ্চাদেরকেও ফিরিয়ে নিয়ে আসবো। আমি কথা দিচ্ছি, আমি কোনো ক্ষতি হতে দেব না। যে করে হোক আমি ওদেরকে আমি বাঁচিয়ে ফিরে আনবোই। তখনই সাথী বলে, বাণী পারবে,
ঠিক পারবে, বানি ঠিক আমার দিদি ভাইদেরকে আমাদের কাছে নিয়ে আসতে পারবে, বানি তুমি পারবে। এরপরেই দেখা যায় তখনই বানি হাত ধরে সবার কাছে রিকোয়েস্ট করে যে আর আর কিছুটা সময় দিন, আমি ঠিক খোঁজ নিয়ে নেব যে কোথায় আছে ওরা, ওদের তো খোঁজ করতে হবে, যে করে হোক ওদের খোঁজ করতে হবে। আমার মামাও তো আছে, আমার মামামের জন্য আমারও খুব কষ্ট হচ্ছে, মামা আমাকে ছাড়া থাকেনি, কিন্তু কিন্তু আজকে তো সারা রাত চলে গেল, মামামের কোনো খোঁজ পাইনি। মামামের খোঁজ পাওয়াটা আমার কাছে যে কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। বোঝাতে পেরেছি আপনাদের তো? ঠিক তখনই দেখা যায় যে তারা বলে, আমরা এত কথা শুনতে চাই না, আমরা শুধু আমাদের মেয়েকে চাই, আমাদের মেয়েকে পেলেই হবে। তখনই বাড়ির ফোনে ফোন আসে আর ফোনটাও করে অ্যাডভোকেট। এরপরে দেখা যায় সে ফোন করে বলে, বানি একটা খারাপ খবর দেওয়ার জন্য ফোন করেছি। তখনই বানি বলে, কি হয়েছে, কি হয়েছে দিদি? তখনই দেখা যায় অ্যাডভোকেট বলে যে বানি বানি বিক্রমদেব ছাড়া পেয়েছে, কালকেই ছাড়া পেয়ে গেছে, তাই সাবধানে থেকো তোমরা। তখনই বানি অনিরুদ্ধ আর সাথীর বোঝার বাকি থাকে না যে তানিয়াকে কে বা কিসের জন্য কিডন্যাপ করেছে। তখনই সাথী বলে, আমি জানতাম এই সব কিছু বিক্রমই করেছে, বিক্রম একদম ভালো মানুষ নয়। অনিরুদ্ধ বিক্রমই এই সব কিছু করছে, বিক্রমই তানিয়াকে কিডন্যাপ করেছে, বিক্রমকে শিক্ষা দিতে হবে। অনিরুদ্ধ এভাবে এভাবে ফেলে রাখলে আর হবে না। তখন অনিরুদ্ধ বলে, মা আমি ওই বিক্রম দেবকে এবার আর কিছুতেই ছাড়বো না। কি ভেবেছে এই বিক্রম দেব, যখন যেটা ইচ্ছে হচ্ছে তখন সেটা করে নিচ্ছে, কেউ কিছু করছে না, কিন্তু এবার না, তা আর হবে না। এবার এই বিক্রম দেবকে উচিত শিক্ষা দেব। তখনই বানি আর অনিরুদ্ধ বিক্রম দেবের অফিসে চলে আসে আর বলে, এই যে মিস্টার মিস্টার দেব, আপনি কি চাইছেন বলুন তো? আমাদের মেয়েকে কোথায় রেখেছেন? আমাদের মেয়েকে খুঁজে বের করে দিন, আমার মেয়েকে বের করে দিন আর তার বন্ধুদেরকেও বের করে দিন। তখনই বিক্রম দেব বলে, কি যাতা বলছো অনিরুদ্ধ বানি, তোমাদের মাথা খারাপ হয়ে গেছে? তোমরা কি ভুলভাল কথা বলছো? এ ধরনের কথা তোমরা একদম বলবে না। দেখো কেন বলছো এ ধরনের কথা? আমি তোমার মেয়ে কোথায় আছে কি কি করে বলবো? তানিয়া তানিয়া বাচ্চাটা খুব মিষ্টি জানো তো, আমারও খুব মায়া হচ্ছে মেয়েটার জন্য, কিন্তু কোথায় আছে আমি তো বলতে পারবো না, কোথায় আছে আমি জানি না তো। তখনই বানি বলে, নাটক করবেন না, একদম নাটক করবেন না, আমি খুব ভালো করেই বুঝতে পারছি এই সমস্ত কিছু আপনার প্ল্যান, আপনি নাটক করছেন। কেন এরকমটা করছেন বলুন তো? আমি কি ক্ষতি করেছি আপনার যে আপনি আমার সঙ্গে এমন করছেন? আমার মামামকে ফিরিয়ে দিন, দিন মিস্টার দেব। তখনই বিক্রম দেব বলে, বানি রিল্যাক্স, বানি এভাবে উত্তেজিত হচ্ছ কেন? এভাবে উত্তেজিত হয়ে না, তুমি তো মা হবে, তুমি নতুন করে মা হবে, তাহলে তারও তো তারও তো সমস্যা হতে পারে। এত জোরে জোরে কথা বলতে নেই বানি। বানি আমি সত্যি বলছি, আমি এসবের কিছু জানি না। হ্যাঁ আমি ছাড়া পেয়েছি সেটুকু জানি, কিন্তু কে ছাড়িয়ে নিয়ে এসেছে তাও জানি না। তখনই বানি বলে, খুঁজে তো বের করবোই কে ছাড়িয়েছে, কিন্তু আমার মামামকে ফিরিয়ে দিন। তখনই বিক্রম বলে, কতবার বলবো তোমাদেরকে যে তানিয়াকে আমি কিডন্যাপ করিনি, তানিয়ার ব্যাপারে আমি কিছু জানি না, কি করে বলবো তোমাদেরকে বলো তো? তোমরা কি আমার কথা বুঝতে পারছো না? তখন অনিরুদ্ধ কলারটা চেপে ধরে বিক্রম দেবের আর বলে, মিস্টার বিক্রম দেব, আমি ছাড়বো না আমি আপনাকে। আমার পিছিয়ে যদি কিছু হয়ে যায় না, আমি সত্যি বলছি আপনাকে কিছুতেই ছাড়বো না, আপনাকে শেষ করে ছেড়ে দেবো। তখনই বানি বলে, মিস্টার চ্যাটার্জি ছেড়ে দিন, লেগে যাবে মিস্টার চ্যাটার্জি, এর বিপরীত হয়ে যাবে। আমি চাই না এখন কোনো ঝামেলা হোক, কোনো বিপদ হোক। মামামকে খুঁজে পাওয়াটা আমাদের কাছে আগে জরুরি, এনাকে পরে দেখে নেবো। তখনই অনিরুদ্ধ বলে, এই যে মিস্টার দেব, যদি আমি জানতে পারি যে আমার মেয়েকে আপনি কিডন্যাপ করেছেন বা আপনারা সরিয়েছেন, তাহলে তাহলে আমি বলে দিচ্ছি, আমার থেকে খারাপ কিন্তু কেউ হবে না, আমার হাত থেকে কেউ আপনাকে বাঁচাতে পারবে না। কথাটা মাথায় ঢুকিয়ে রাখবেন। এই অনিরুদ্ধ যেটা যে কতটা ভয়ানক রূপ ধারণ করতে পারে তখন আপনি সেটা বুঝতে পারবেন মিস্টার বিক্রম দেব, আমি এই বলে রাখলাম। তখনই বানি বলে, মিস্টার চ্যাটার্জি চলুন এখন এখান থেকে চলুন। এরপরে দেখা যায় আবারও ফোন করে অনিরুদ্ধ পুলিশ অফিসারকে আর বলে, কি অবস্থা, কি খবর পেলি, ওদিকে কোনো খবর পেয়েছিস? তখনই অফিসার বলে, অনিরুদ্ধ আমি এখনো কোনো ক্লু পাইনি, কিন্তু পেয়ে যাব। তখন অনিরুদ্ধ বলে, তুই একটু ভালো করে খোঁজ না বন্ধু, তুই একমাত্র পারিস, তুই আমার প্রিন্সেসকে ফিরিয়ে দিতে পারিস। তখনই অনিরুদ্ধের বন্ধু অফিসার বলে যে, হ্যাঁ আমি দেখছি কি করা যায়, কিন্তু তোরাও সাবধানে থাকিস, নিজেদেরকে নিজেরাই খেয়াল রাখিস। এরপরে ফোনটা কেটে দিলে তখনই বিক্রম দেব বলে, শুধু শুধু আমার দিকে আঙুল না তুলে কিডন্যাপারদেরকে ধরে মেয়েকে উদ্ধার করো। আর ওরা যদি বলছে যে সম্পত্তি বিক্রি করে দিয়ে টাকা দিয়ে দাও, মেয়েকে যদি এতই ভালোবাসো তাহলে সম্পত্তি বিক্রি করে দাও, দিয়ে টাকা দিয়ে দাও, তাহলেই তো মিটে গেল। তখন অনিরুদ্ধ বলে, যতই আপনি প্ল্যান করুন, কিন্তু সেই প্ল্যান আমি সফল হতে দেব না মিস্টার বিক্রম দেব। আপনার এই নোংরা প্ল্যান আমি শেষ করব। আপনি কি ভেবেছেন যে আপনি এভাবে জিতে যাবেন? না, কখনোই নয়, আপনি এভাবে কখনোই জিততে পারবেন না, আমি আপনাকে জিততে দেব না। এরপরই দেখা যায় বিক্রম দেব
হাসতে হাসতে বলে, কিচ্ছু করতে পারবে না বাণী অনিরুদ্ধ, কিচ্ছু না, তোমাদের পথের ভিখারি বানিয়ে দেবো। কি ভেবেছিলে তোমরা? তোমরা আমার আমার কাছ থেকে ওই রায়ার যেটা যে সবকিছু কেড়ে নিয়ে তোমরা জিতে গেছো। তোমরা এখনো বিক্রম দেবের পাওয়ার সম্পর্কে জানো না। বিক্রম দেব কতটা ক্ষমতাশীল সেসব সম্পর্কে তোমাদের কোনো ধারণাই নেই। এরপরে অন্যদিকে দেখা যায় যে ওখানে পাড়ার কিছু কিছু গোন্ডা ছেলেদের কাছে চলে যায় বাণী। আর অনিরুদ্ধ বলে, বাণী এখানে আসাটা কি ঠিক হলো? তখনই বাণী বলে, হ্যাঁ হ্যাঁ, এখানে আসা ঠিক হলো, হাজারবার ঠিক হলো মিস্টার চ্যাটার্জি। এছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। ওদের কাছ থেকেই আমাদের সাহায্য নিতে হবে। ওরাই আমাদেরকে সাহায্য করতে পারে মিস্টার চ্যাটার্জি, কারণ ওরা ছাড়া আমাদের আর কেউ এখন সাহায্য করবে না। তখনই অনিরুদ্ধ বলে, বাণী আমি তোমার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু তুমি কি বুঝতে পারছো আমার কথা? তখনই দেখা যায় যে অনিরুদ্ধ আর বাণী ওই গোন্ডাদের কাছে চলে আসে আর বলে, বাণী যে দাদা দাদা আমি আপনাদের কাছে একটা সাহায্যের জন্য এসেছি। দাদা বলতেই গোন্ডাটা বলে ওঠে, আমাকে দাদা বলে ডাকছেন? বৌদি কি হয়েছে বলুন, দিদি দিদি কি হয়েছে, কিসের জন্য এসেছেন বলুন তো? তখনই বাণী বলে, দেখুন দাদা, আমার বাচ্চা মেয়েটা হারিয়ে গেছে, কিডন্যাপ করা হয়েছে, কিন্তু কোথায় রেখেছে কিছু জানি না। আপনারা কি আমাকে একটু সাহায্য করতে পারবেন? তখনই গোন্ডাটা বলে ওঠে, আমাকে দাদা বলে ডেকেছেন, আমিও দিদি বলে ডেকেছি, তাই দাদা হয়ে দিদির পাশে তো অবশ্যই দাঁড়াতে হবে। চিন্তা করবেন না, আমি দেখছি কি করতে পারি। কিন্তু এখানে অনেক অনেক বোকাটে ছেলেরা থাকে, অনেক গুন্ডারা থাকে, তারা এরকম ক্রাইম করে থাকে, কিন্তু এটাকে খুঁজে পাওয়া এতটাই সহজ হবে না। কিন্তু তখনই বাণী বলে, দেখুন দাদা, আপনাদের বাড়িতেও তো বাচ্চা থাকতে পারে, আপনাদেরও তো বাচ্চা থাকতে পারে, তারাও যদি এভাবে হারিয়ে যায় তখন তখন কি হবে বলুন তো? এই কিডন্যাপারদেরকে তো ধরতে হবে। তখনই গুন্ডাটা বলে, বুঝতে পারছি দিদি, আপনার কথা আমি বুঝতে পারছি, আমি আপনার কথা শুনে নিয়েছি, কিন্তু চিন্তা করবেন না। এরপরে দেখা যায় যে ওই গুন্ডাটা ওর সব টিমদেরকে বলে যে, তোরা যেখানে যেখানে পরিচিত আছে সবার কাছে খোঁজ লাগা, যে কোনো বাচ্চাকে কিডন্যাপ করেছে কিনা। সেখানে একে একে সব বন্ধুরাই ফোন করে জানার চেষ্টা করে, কিন্তু কেউ কোনো ক্লু দিতে পারছিল না। তখনই গুন্ডাটা বলে যে, দিদি কোনো খবর পাইনি, আমি আপনাদের সামনেই তো আমি ফোনটা করলাম বলুন, কিন্তু কোনো খবর পাইনি, এখন কি করব বলুন? এখন তো আর কিছু করার নেই, আমি যতটুকু সাহায্য প্রয়োজন আমি আপনাকে করতে পারবো। তখনই বাণী বলে, দাদা আমি আপনার কাছে সাহায্যের জন্য এসে অনেকটা ভালো লাগলো। আপনারাও তো আমাদের মতো মানুষকে সাহায্য করেন, সবাই আপনাদেরকে শুধু ভুলই বোঝে। তখনই গোনাটা বলে, ঠিক বলেছেন দিদি, আমাদেরও একটা মন আছে, আমাদেরও জীবন আছে, আমাদেরও সংসার আছে, বাচ্চা আছে, তাই তাই আমরাও কষ্টটা বুঝি দিদি। কিন্তু আপনি নাম্বারটা দিয়ে যান, পরে যদি কোনো ক্লু পাই তাহলে আপনাকে জানিয়ে দেবো। এরপর অনিরুদ্ধ তার নাম্বারটা দিয়ে বাইরে চলে আসলে তখনই বাণী কান্নায় ভেঙে পড়ার বলে, মিস্টার চ্যাটার্জি আমি আর পারছি না, মামামকে ছাড়া আর কিচ্ছু বুঝতে পারছি না। মামামকে কখন পাবো মিস্টার চ্যাটার্জি? আমার মেয়েটা কোথায় আছে, কি খাচ্ছে না খাচ্ছে, কতটা কষ্ট পাচ্ছে, আমি কিচ্ছু বুঝতে পারছি না মিস্টার চ্যাটার্জি। আমি কি করে মামামকে খুঁজে পাবো বলুন তো? তখন অনিরুদ্ধ বলে, বাণী বাণী নিজেকে একটু বোঝাও, নিজেকে একটু শান্ত রাখো বাণী, বাণী একটু একটু শান্ত রাখো, দেখবে সবকিছু ঠিক হয়ে যাবে। এরপরে বাণী ঠাকুরকে ডাকতে থাকে আর বলে, তুমি কোথায় আছো? তুমি আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে এনে দাও, আমি আমার মামামকে ছাড়া বাঁচতে পারবো না। এদিকে তানিয়াও অনেকটা কান্না করে। তানিয়ার কান্না দেখে গন্ডারা তানিয়াকে ধমকে ধমকে থামায়। এদিকে তানিয়া বলে, আমি মায়ের কাছে যাব, বাবার কাছে যাব, আমি 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 দাদুর কাছে যাব, ভালো মায়ের কাছে যাব, মিষ্টি মায়ের কাছে যাব, আমাকে এখান থেকে ছেড়ে দাও। কিন্তু গন্ডারা তবুও তবুও তানিয়াদেরকে ছাড়ে না। এরপরে দেখা যায় বাণী আর অনিরুদ্ধ বাড়িতে ফিরে আসে আর দেখে শিবনাথ রায় কিছু ফাইল চেক করছিল। তখনই অনিরুদ্ধ বলে, দাদু আসতে পারি? তখনই শিবনাথ রায় বলে, কি হয়েছে অনিরুদ্ধ, কি কোনো সমস্যা? তখন অনিরুদ্ধ বলে, দাদু কিছু জায়গায় তোমাকে সই করতে হবে। তখনই শিবনাথ রায় বলে, সই কেন, কিসের জন্য সই করতে হবে অনিরুদ্ধ? তখন অনিরুদ্ধ বলে, দাদু আমাদের ভাগের কিছুটা প্রপার্টি আমরা আমরা বিক্রি করতে চাই, কারণ আমাদের মেয়েকে তো বাঁচাতে হবে। তখনই নয়নতারা হাজির হয়, বলে, না এটা কিছুতেই হতে পারে না, আমি এই সম্পত্তি বিক্রি করতে দেব না এই সম্পত্তি, এটা আমাদের একজেস্ট সম্পত্তি, আমি কিছুতে এটা করতে দেব না। তুই বুঝতে পারছো, যদি চ্যাটার্জি সম্পত্তি বিক্রি হয়ে যায় তাহলে রায়
রায় সম্পত্তির কি হবে, কারণ এটা রায় আর সেটা ব্যবসাটা জড়ে আছে। সে কথা আমি কাউকে বোঝাতে পারছি না। তখনই বানি বলে, ঠামি আমি বুঝতে পারছি আপনার আপনার সমস্যাটা, কিন্তু ঠামি আমারটাও তো বুঝতে হবে। এদিকে আমার মেয়েটার খোঁজ নেই, মেয়েটাকে কোথায় রেখেছে ওই কিডন্যাপাররা আমরা কিছু জানি না, মেয়েটাকে তো বাঁচাতে হবে। তখন নয়নতারা বলে, সেটা বুঝতে পারছি, অন্য পদ্ধতি করো, অন্য অন্য প্ল্যান করো। তাই বলে সম্পত্তি, না 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 গো, আমি এটা মানতে পারছি না। তখনই শিবনাথ রায় বলে ওঠে, নয়ন নয়ন রিল্যাক্স, মাথা ঠান্ডা করে কথা বলো। নয়ন নয়ন ওই মেয়েটাকে আমাদেরও বাঁচাতে হবে। মেয়েটা তো আমারও নাতনি নাকি, আমি তো ওকে নাতনি বলেই মেনে নিয়েছি। মেয়েটা আমার পাশে পাশে থাকে, সব সময় দাদু দাদু করে ডেকে মাথাটা একেবারেই পাগল করে দেয়। আর সেই নাতিটা আজ 2 দিন হয়ে যাচ্ছে, কোনো খোঁজ নেই, কোথায় আছে জানি না। তাই ওকে রক্ষা করার জন্য তো আমাকে এটুকু করতেই হবে। তখনই নয়নতারা বলে, তোমাদের সঙ্গে আমি আর পারি না, তোমরা কি আমার একটা কথাও শুনবে না? তখনই শিবনাথ রায় বলে, নয়ন আমি শুনছি না তা না, কিন্তু আমাকে তো এই কাজটা করতেই হবে, কারণ এটা করলেই আমরা তানিয়াকে বাঁচাতে পারবো। এদিকে দেখা যায় যে ঈশানীর শরীরের অবস্থা আরো খারাপের দিকে চলে যায়। ঈশানী উঠে দাঁড়ানোর শক্তিটাও হারিয়ে ফেলে। তখনই মৌলি ঈশানীর ঘরে আসে আর বলে, মম মম এখন কিরকম লাগছে তোমার? মেডিসিনটা তো খাওয়ার সময় হয়ে গেছে, সিরাপটি খাবে না মম? তখনই ঈশানী বলে, হ্যাঁ খাবো মৌলি, খেতে তো হবে, সুস্থ তো হতে হবে, আর এভাবে পড়ে থাকতে পারছি না মৌলি। তখনই মৌলি বলে, মম আমি তোমাকে এখনই তোমার সিরাপটা খাইয়ে দিচ্ছি। এরপরে মৌলি মনে মনে বলে, তুমি মরছো না কেন, মরো। তুমি যত তাড়াতাড়ি মরবে 2 কোটি টাকা আমার হাতে চলে আসবে। আমি এই 2 কোটি টাকার জন্য কত আশা নিয়ে বসে আছি। এই 2 কোটি টাকা হলে আর এই 50% শেয়ার পেলে আমাকে কেউ থামাতে পারবে না। আমি এই সব কিছু নিয়ে বিদেশে চলে যাব, আর কেউ আমাকে কখনো ধরতে পারবে না। কারণ তখন আমি আমি হয়ে যাব বড়লোক, আর বানি বানি পথের ভিখারি হয়ে যাবে। সেটাই তো চেয়েছি, কিন্তু তোমাকে তো তার জন্য মরতে হবে। মরতে হবে মম, তোমাকে বেঁচে থাকলে হবে না। তখন ঈশানী বলে, কি হয়েছে রে মলি, কি ভাবছো তুমি এভাবে? ওদিকে চিৎকারের আওয়াজও আসছে, কি হয়েছে মলি? তখনই মলি বলে, মম ওই যে তানিয়া, তানিয়াকে তানিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তানিয়াকে কিডন্যাপ করা হয়েছে, তানিয়াকে বাঁচানোর জন্য অনেক টাকা ডিমান্ড করেছে। তখনই ঈশানী বলে, তানিয়া দিদি ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমাকে কেউ জানানোর প্রয়োজন মনে করেনি? এরপরে দেখা যায় মলি বলে, না মম, তুমি যে আছো এই বাড়িতে, কেউ কি তোমাকে খবর নেয় বলো? আমি ছাড়া তো তোমার এই ঘরে কেউই আসে না। তখনই ঈশানী বলে, হ্যাঁ কিন্তু বাণীকে তো আমি আসতে দিই না। এরপরে দেখা যায় শিবনাথ রায় বলে, দেখো নয়নতারা, আমি কি করব না করব সেটা সম্পূর্ণ আমার বিষয়, আমার কাজকে তোমাকে শিখিয়ে দিতে হবে না, বুঝতে পেরেছো? তুমি থাকো না তোমার মতো করে, কিন্তু তানিয়া দিদিভাইকে তো বাঁচাতেই হবে। তানিয়া দিদিভাইকে আমাকে যে করে হোক রক্ষা করতে হবে। কিডন্যাপাররা তানিয়া দিদিভাইকে কিডন্যাপ করেছে, আর আমি তো আর চুপ করে থাকতে পারি না। তানিয়া দিদিভাইকে যে করে হোক আমি বাঁচিয়ে নিয়ে আসবোই। এর জন্য যদি আমার পুরো সম্পত্তি বিক্রি করে দেওয়া হয় তবুও দেবো, তবুও তানিয়া দিদিভাইয়ের কোনো ক্ষতি আমি করতে দেব না, কারণ আমাদের বিপদের দিনে এই বানিয়া অনিরুদ্ধই কিন্তু পাশে দাঁড়িয়েছিল। সে কথা তুমি ভুলে যেতে পারো না। কিন্তু তখনই নয়নতারা মনে মনে বলে, আমি সবকিছু শেষ করে